দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা এই লাল পাথরের বিশাল সৌধটিকে অনেকেই শুধু একটি সমাধি বলে মনে করেন, কিন্তু ইতিহাসের চোখে এটি শুধুই একটি কবর নয়, এটি এমন এক স্থাপত্য যেখান থেকে জন্ম নিয়েছিল পরবর্তী মুঘল সৌন্দর্যের মহাকাব্য তাজমহল। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হুমায়ুনস টম্বে। আমরা শুধু ঘুরে দেখব না, বরং জানব কে ছিলেন হুমায়ুন, কেন তার জন্য এই বিশাল সমাধি নির্মাণ করা হয়েছিল, কিভাবে পারস্যের শিল্প ভারতীয় মাটিতে এসে নতুন রূপ পেল, আর কেন ইতিহাসবিদরা এই স্থাপনাকে বলেন তাজমহলের স্থাপত্যিক পূর্বপুরুষ। চলুন শুরু করি আমাদের আজকের ইতিহাস ভ্রমণ। আমি এখন আছি দিল্লির নিজামুদ্দিন ইস্ট এলাকায়। এখানেই অবস্থিত হুমায়ুনস টম্ব। যদি আপনারা মেট্রোতে আসেন, সবচেয়ে সুবিধাজনক স্টেশন হল জংপুরা ভায়োলেট লাইনে। স্টেশন থেকে অটোতে 5 মিনিট থেকে 7 মিনিটের পথ। আমার একটা ব্যক্তিগত টিপস, সকালে যত তাড়াতাড়ি আসবেন তত ভালো। সকাল 7টার আলো এই স্থাপনাকে একেবারে অন্যরকম করে তোলে। লাল বেলে পাথর তখন সোনালি রঙে ঝলমল করে, আর পর্যটকের ভিড়ও তুলনামূলক কম থাকে। টিকিট বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য খুবই সাশ্রয়ী। অনলাইনে বুক করলে আরও সুবিধা হয়। তবে আমি সবসময় বলি, শুধু টিকিট কেটে ঢুকে ছবি তুলে বেরিয়ে গেলে হবে না, এই জায়গাটিকে বুঝতে হবে। সকাল সকাল আমরা চলে এসেছি, ঘড়িতে এখন বাজে 6:22। আমরা চলেছি হুমায়ুন টম্ব দেখতে। হুমায়ুন কে ছিলেন? চলুন প্রথমে মানুষটিকে চিনি। হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, বাবরের পুত্র। 1530 সালে তিনি সিংহাসনে বসেন, কিন্তু তার জীবন ছিল নাটক, যুদ্ধ, পরাজয় আর প্রত্যাবর্তনের গল্প। শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে তাকে ভারত ছাড়তে হয়েছিল। বহু বছর নির্বাসনে কাটানোর পর তিনি পারস্যে আশ্রয় নেন, আর সেখানেই তিনি পারস্যের শিল্প, স্থাপত্য, উদ্যান পরিকল্পনা ও দরবারি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে পরিচিত হন। 1555 সালে তিনি আবার দিল্লি দখল করে সিংহাসনে ফেরেন, কিন্তু ভাগ্য তাকে খুব বেশি সময় দেয়নি। মাত্র 1 বছর পর 1556 সালে দিল্লির পুরানা কেল্লায় লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। ভাবুন তো, যে সম্রাট বহু যুদ্ধ জিতে ফিরে এসেছিলেন, তার জীবনের শেষ অধ্যায় শেষ হয়েছিল একটি দুর্ঘটনায়। হুমায়ুনের মৃত্যুর পর তার প্রধান স্ত্রী বেগা বেগম, যিনি পরে হাজি বেগম নামে পরিচিত হন, সিদ্ধান্ত নেন এমন একটি সমাধি নির্মাণ করবেন যা শুধু স্মৃতিস্তম্ভ নয়, সম্রাটের মর্যাদার প্রতীক হবে। নির্মাণ শুরু হয় 1565 সালের দিকে। সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় পারস্য থেকে আনা হয় স্থপতি মিরাক মির্জা গিয়াসকে। এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি ভারতের প্রথম গার্ডেন টম্ব, অর্থাৎ সমাধি ও বাগানকে একসঙ্গে পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল। পরে এই ধারণায় চূড়ান্ত সৌন্দর্য পৌঁছায় তাজমহলে। এখানে একটা মিউজিয়াম আছে, যদিও টিকিট কাউন্টারটা এখনো খোলেনি। আর সামনে গেটের কাছে আমাদের স্ক্যান করে ঢুকতে হলো। স্ক্যান করে আমরা ঢুকলাম, সেখানে টিকিটটা ওখানে অনলাইনে করে দেওয়া গেল। আর এই দিকেই আমরা চলে এসেছি হুমায়ুন টম্বের। অনেকগুলো স্থাপত্য আছে, আমরা দেখবো ঘুরে ঘুরে। মূল সমাধিতে যাওয়ার আগে আমরা থামছি ইশাখা টম্বে। অনেক পর্যটক সরাসরি হুমায়ুনের সমাধিতে চলে যান, কিন্তু এই জায়গাটি মিস করা উচিত নয়। এটি নির্মিত হয়েছিল হুমায়ুনের সমাধিরও আগে, আফগান অভিজাত ঈশা খানের জন্য। 1547 ঈশা খাঁ মিয়াজি শেরশাহ সুর কা দরবার মে আমির থে। এদিকেও ঠিক ইংলিশে লেখা আছে ঈশা খান টম্ব 1547 এডি। প্রথমে ঢুকতেই যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে এখানে ঈশা খাঁর কবর আছে। আমরা যাবো ভেতরটায়। হুমায়ুনের সমাধির তুলনায় আকারে ছোট হলেও ঈশা খানের সমাধি দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য। অনেকেই জানেন না এটি হুমায়ুনের সমাধির প্রায় 20 বছর আগে, অর্থাৎ 1547 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হল, সমাধিটি নির্মিত হয়েছিল ঈশা খানের জীবদ্দশায়। এখানে একটা র্যাম্প করে দেওয়া হয়েছে, যাদের অসুবিধা আছে তারা এই র্যাম্প দিয়েও নামতে পারবেন। সিঁড়ি ছাড়াও এখানে রয়েছে একটি র্যাম্প। আমরা এই দিকটা ঘুরে দেখব, তারপর আমরা সামনে যে অংশটা রয়েছে সেখানটা যাব। ঈশা খান ছিলেন আফগান শাসক শেরশাহ সুরির একজন প্রভাবশালী অভিজাত ও সেনানায়ক। তাঁর এই সমাধিসৌধটি ভারতীয় উপমহাদেশে টিকে থাকা অষ্টভুজাকৃতির সমাধিগুলির মধ্যে অন্যতম এবং সম্ভবত
একমাত্র অক্ষত উদাহরণ। স্থাপত্যটির গম্বুজের নিচে রয়েছে মনোমুগ্ধকর অলঙ্করণ, চকচকে রঙিন টালি, সূক্ষ্ম জালি পর্দা এবং ফার্সি ক্যালিগ্রাফি। সমাধি চত্বরের ভেতরেই রয়েছে একটি মনোরম লাল বেলেপাথরের মসজিদ, যা পুরো কমপ্লেক্সের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটি আগা খান ট্রাস্ট ফর কালচার এবং ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ অর্থাৎ এএসআই যৌথ উদ্যোগে সংরক্ষিত ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ঈশা খান কমপ্লেক্সটি চারিদিক থেকে উঁচু প্রাচীর ও সবুজ বাগানে ঘেরা। বিশেষ আকর্ষণ হল এই প্রাচীরের উপর দিয়ে হাঁটার সুযোগ আছে। সমাধি ও মসজিদের অপূর্ব দৃশ্য এক নজরে উপভোগ করা যায়। আর এই ঘরে রয়েছে সমস্ত কবরগুলো। আসুন আমরা কবরগুলো আপনাদের দেখাই। সমাধির ভেতরে শুধু ঈশা খানের কবরই নয়, তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যেরও সমাধির আছে। চারিদিকে সবুজ ঘাসের মধ্যে এই কবরগুলি রয়েছে বা কবরস্থান এলাকাটা রয়েছে, এর একটা অসাধারণ সৌন্দর্য আছে, যেটা এখানে না আসলে সেটা অনুভব করা খুব মুশকিল। আমি জানি না আমার ভিডিওর মাধ্যমে আপনারা কতটা বুঝতে পারছেন, তবে এখানে এলে কিন্তু এই অনুভূতিটাই পাল্টে যাবে। ছবিতে তো আগে আমিও দেখেছি, কিন্তু আজ সচক্ষে যখন দেখছি তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি। হুমায়ুন টম্বের দিকে এগিয়ে যেতে যেতে রাস্তার দুপাশে অপূর্ব সৌন্দর্য বাগানটিকে দেখা যায়। এটি হলো বু হালিমা গার্ডেন। এখানে অবস্থিত বু হালিমার সমাধি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে যদিও মতভেদ রয়েছে। অনেকের মতে তিনি মুঘল সম্রাট হুমায়ুনের ধাত্রী বা রাজপরিবারের একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। আবার অন্য গবেষকদের মতে তাঁর প্রকৃত পরিচয় আজও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হয় ১৬শ শতাব্দীর এই সমাধি ও বাগানটি পরবর্তীকালে হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের সঙ্গে যুক্ত করা হয়। বর্তমানে প্রবেশপথের আশেপাশে যে বাগান ও স্থাপত্যের ধ্বংসাবশেষ দেখা যায়, সেগুলি বু হালিমা গার্ডেনের অংশ। বন্ধুরা, আমরা এবার এগিয়ে চলেছি হুমায়ুনের সমাধির দিকে। যত সামনে যাচ্ছি তত বোঝা যাচ্ছে এর প্রকৃত স্কেল। অবশেষে সেই হুমায়ুন টম্বের সামনে দাঁড়িয়ে আছি। ঢুকবো, দেখাবো আপনাদের সেই হুমায়ুন টম্ব। আর এখানকার যে পরিবেশটা সেটা কিন্তু অপূর্ব। চারিদিকটা যদি দেখেন সবুজ সুন্দর, এত সুন্দর সাজানো। এখান দিয়ে আমরা ঢুকলাম এই গেটটা, আর এর এত সৌন্দর্য, মানে আমি যত দেখছি তত যেন অবাক হয়ে যাচ্ছি। অপূর্ব অপূর্ব। আমার পিছনে রয়েছে হুমায়ুন টম্ব। দীর্ঘ প্রতীক্ষা, বহুদিন নবাবী ইতিহাস আপনাদের শুনিয়েছি। আমি বলেছিলাম আপনাদের যে মুর্শিদাবাদ থেকে বেরোবো এবং আস্তে আস্তে ঘুরে দেখাবো ভারতবর্ষের বিভিন্ন কোণে যে বিভিন্ন ইতিহাস আছে, সব দেখাবো আপনাদের। আজ বলতে পারেন সেই পথ চলা শুরু হয়ে গেছে। তো একদম খোদ রাজধানীতে এসে পৌঁছেছি। রয়েছে এখন হুমায়ুন টম্ব। দেখুন তার অপূর্ব সৌন্দর্য, এবং খুব শীঘ্রই আমরা ভেতরে প্রবেশ করেছি। হুমায়ুনের যে কবর সেটাও আপনাদের কাছে দেখাবো। সমাধিটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত। এই উচ্চতা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি সম্রাটকে সাধারণ জগতের উপর এক প্রতীকী অবস্থানে স্থাপন করে। আমরা সিঁড়ি দিয়ে উঠবো উপরে। লাল বেলে পাথরের উপর সাদা মার্বেলের ইনলে কাজ, জ্যামিতিক নকশা, খিলানের পুনরাবৃত্তি, সবকিছু মিলিয়ে এটি পারস্য ও ভারতীয় কারিগরির অসাধারণ মিশ্রণ। এখানে দাঁড়িয়ে আমার বারবার তাজমহলের কথা মনে পড়ছিল। অনেকেই তাজমহলকে হঠাৎ উদ্ভূত এক বিস্ময় মনে করেন, কিন্তু বাস্তবে তার স্থাপত্যিক বীজ রোপিত হয়েছিল এখানেই। চলুন এবার ভেতরে প্রবেশ করি। বাইরের কোলাহল যেন দরজা পেরিয়েই থেমে যায়। কেন্দ্রীয় অষ্টভুজ কক্ষটি বিশাল, প্রতিধ্বনিময় এবং অদ্ভুতভাবে শান্ত। মাঝখানে রয়েছে হুমায়ুনের প্রতীকী সমাধি। আসল কবরটি নিচের স্তরে অবস্থিত। একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই কমপ্লেক্সে মুঘল রাজপরিবারের প্রায় ১৫০ জনেরও বেশি সদস্য সমাধিস্থ আছেন। তাই ইতিহাসবিদরা একে কখনো কখনো ডরমেটরি অব মুঘলস বলেন।
এখানে দাঁড়িয়ে আপনি শুধু একজন সম্রাটকে নয়, পুরো একটি রাজবংশের স্মৃতিকে অনুভব করতে পারেন। আপনারা দেখলেন হুমায়ুনের কবর, আর এছাড়াও এখানে বেশ কিছু কবর আছে। আসুন সেই কবরগুলো ঘুরে ঘুরে আমরা একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বেশ কিছু কবর আছে এখানে, একটু কবরগুলোকে দেখার চেষ্টা করি। যদিও কোনো নাম ফলক এখানে দেখতে পাচ্ছি না, নাম ফলক দেখলে অবশ্যই আমি দেখাবো। এখানেও একটা কবর আছে, এখানে সম্ভবত কিছু লেখা আছে, আমি তো পড়তে জানি না। এখানে বেশ কিছু কবর আছে, এখানে একটি ছোট্ট কবর, কোনো বাচ্চার কবর না বড় কবর বোঝা যাচ্ছে না। এখানেও কিছু কবর আছে একসাথে। এখানে একটা সিঁড়ি নেমে গেছে, কি এটা দেখি। ও, এদিকেও একটা প্রবেশ পথ। হুমায়ুন স্তম্ভের ইতিহাস শুধু ১৬০০ শতকে সীমাবদ্ধ নয়। ১৮৫৭ সালের বিদ্রোহের সময় শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর এই অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ব্রিটিশ অফিসার উইলিয়াম হাডসন তাকে এখান থেকে গ্রেপ্তার করেন। ভাবুন, যে স্থাপনা মুঘল সাম্রাজ্যের গৌরবের প্রতীক ছিল, সেখানেই একদিন সেই সাম্রাজ্যের শেষ অধ্যায়ের সাক্ষ্য রচিত হয়েছিল। আজ আমরা দেখলাম কিভাবে এক সম্রাটের মৃত্যু ভারতীয় স্থাপত্যকে নতুন দিক দেখিয়েছিল। হুমায়ুন স্তম্ভ শুধু একটি সমাধি নয়, এটি নির্বাসন, প্রত্যাবর্তন, প্রেম, স্মৃতি, সাম্রাজ্য ও শিল্পের মিলিত গল্প। দিল্লিতে অনেক দর্শনীয় স্থান আছে, কিন্তু এমন জায়গা খুব কম যেখানে ইতিহাসকে শুধু পড়া যায় না, অনুভব করা যায়। ভিডিও যদি ভালো লাগে তাহলে মানুষ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না যেন। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে মানুষ বাংলার সাথে থাকুন, মানুষ বাংলার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী পর্বে।